তারাপীঠের পর মির্জা গালিব স্ট্রিট, আবারও সেই হোটেল, আবারও আগুন, আবারও মৃত্যু মিছিল। ধরে নিলাম তর্কের খাতিরে আগুন লাগাটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু দুর্ঘটনা ঘটার পরে হোটেল থেকে বেরোতে না পারাটা, দিনের পর দিন বছরের পর বছর বেআইনিভাবে হোটেল চলাটা, এর দায়টা কে নেবে? একবার আপনাদেরকে দেখাই মির্জা গালিব স্ট্রিটে ঠিক কি ঘটেছিল। গভীর রাত, প্রত্যেকে ঘুমোচ্ছেন, হঠাৎ করে শুনলেন আগুন লেগেছে। তখন কি করবেন? নিশ্চয়ই বেরিয়ে আসার চেষ্টা করবেন। বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন হোটেলে থাকা আবাসিকরা। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইন। এই হোটেলে প্রবেশটা সহজ হলেও আগুন লাগলে বেরোনোটা সহজ হয়নি অনেকের কাছে। সবাই চেষ্টা করেছিলেন বেরিয়ে আসার। তো সে বেরিয়ে আসবেন কিভাবে যদি একটা বিল্ডিংয়ে একাধিক হোটেল হয়, 5টা 6টা 7টা 8টা হোটেল হয়? সেরকমই তো ঘটনা ঘটেছে এইখানে। দরজা খোলেননি ভয়, কারণ যেটুকুনি অংশ খোলা ছিল তা থেকেই দেখে বুঝতে পারছেন যে বাইরে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। মানুষ হুড়োহুড়ি করছে, মানুষ পালানোর চেষ্টা করছে। তখন তারা কেউ সামনের গেট, সামনের জানলা খুলে একেবারে বেরোনোর চেষ্টা করেছেন, কার্নিশে দাঁড়িয়ে থেকে, একেবারে শেডে দাঁড়িয়ে থেকে। কেউ আবার হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়েই নামার চেষ্টা করেছেন, কারণ তারা বারবার খুঁজেছেন এমার্জেন্সি সিঁড়িটা কোথায়, কোথায় এমার্জেন্সিতে বেরোনো যায়, সেই এক্সিটটা কোথাও খুঁজে পাওয়া যায়নি। ভাবুন, এমার্জেন্সি সিঁড়ি খুঁজে পাওয়া যায়নি। আগুন লাগলেই কতগুলো কমন কথা শুনতে পাওয়া যায় প্রতিবারই। কখনো চাবি খুঁজে পাওয়া যায় না, কখনো আবার আগুন লাগার কারণটাই অজানা থেকে যায়। স্টিফেন কোর্টের আগুন লেগেছিল 2010-এ। শোনা গিয়েছিল হাজারো ব্যবস্থার কথা। গত 1.5 দশক ধরে তারপর থেকে প্রতিবার আগুন লেগেছে। প্রতিবারই কথাগুলো যে কথার কথাই থেকে গেছে সেই প্রমাণ বারবার মিলেছে। গত বছরের এপ্রিল বড়বাজারের হোটেলে 14 জন মারা গেছিলেন। তৃণমূল আমলে সব হোটেল রেস্তোরাঁয় নজরদারি শুরু হয়েছিল। শেষ না, ওটা অত সহজে হয়নি। তাই বিজেপি আমলেও রেশ থেকে গেছে। চলতি বছরের জানুয়ারি মাসে আনন্দপুরের ভয়াবহ ঘটনার পর ফের তিলজলায় চামড়ার কারখানায় আগুনে পড়ে মৃত্যু হয়েছিল 2 জনের। নতুন সরকার বলেছিল আর বরদাস্ত নয়। শোনা গেছিল একের পর এক কড়া দাওয়াইয়ের কথা। কমিটি গঠন হয়েছিল, বিভিন্ন জায়গায় সার্ভের কথা বলা হয়েছিল। সার্ভে যে হয়নি, অন্তত এই ঘটনাগুলো পরিষ্কার। তাহলে কি বারবার মানুষের মৃত্যুর ঘটনা ঘটবে? জোড়াসাঁকোয় 15 জন মানুষের মৃত্যু হয়েছিল, তাহলে সে থেকেও শিক্ষা নেয়নি? হ্যাঁ, রাজ্যে পালাবদল হয়েছে, কিন্তু এই সার্ভের কাজ, এই অডিটের কাজ কি তার মানে থেমেছিল? কথায় আর কাজে ফারাকটা ঘোচানোর চেষ্টা হচ্ছে, কিন্তু কাজটা যে সহজ নয় সেটাই কি আরও একবার বুঝিয়ে দিল মির্জা গালিব স্ট্রিটের হোটেলের অগ্নিকাণ্ডটা। কারণ শুধু দমকল থাকলেই যে আগুন নেভে না, সেটা ফের একবার দিনের আলোর মতো স্পষ্ট। দমকলের হেড অফিস, সেই হেড অফিস থেকে মাত্র 10 পা দূরে এই একের পর এক বেনিয়মের ঘটনা। 10 পা দূরেই আগুন লেগেছে, 10 পা দূরেই একটা বিল্ডিংয়ে একাধিক গেস্ট হাউস হোটেল। কি করে হলো? আগুন লাগাটা নিঃসন্দেহে দুর্ঘটনার, আর ঘটনাটা বেনিয়মগুলো খালি চোখে দেখা যায়, প্রশাসনেরও নজরে আসে। শুধু পরিস্থিতিটা ওটা আজও বদলের অপেক্ষায়। ঘটনা ঘটে যায়, সরকারের বদল হয়ে যায়, পরিস্থিতি যে বদলায় না সেটা অন্তত এই ফ্রি স্কুল স্ট্রিট, মার্কুয়েজ স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিট এবং নিউ মার্কেট এলাকা ঘুরে প্রমাণ পাওয়া যায়। কারণ এটা একটা দুটো তো নয়, প্রায় 5000-এরও বেশি এরকম বেনিয়মভাবে গেস্ট হাউস এবং হোটেল চলছে, এবং তাও আবার রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে গা ঘেঁষাঘেঁষি করে। ক্যামেরায় কুণালের সঙ্গে শর্মিষ্ঠার রিপোর্ট, TV9 বাংলা। মির্জা গালিব স্ট্রিটের দুর্ঘটনাগ্রস্ত হোটেলের সামনে সারা দিন থাকলাম। প্রচুর মন্ত্রী এলেন, প্রশাসনিক আধিকারিকরা এলেন। কেউ বিগত আমলের দিকে আঙুল তুললেন, কেউ আবার এই আমলের দিকে আঙুল তুললেন। কিন্তু সারাদিন ঘুরে, মানে সারা দিনের শেষে একটা প্রশ্ন জানেন তো চারিদিক থেকে এলো? কি প্রশ্ন জানেন? এই গাফিলতির দায় কার? আমলের পরিবর্তন হলো, মানুষের পরিবর্তন হলো না। নিউ মার্কেট থেকে হাঁটা পথ মির্জা গালিব স্ট্রিটে, সেখানে অভিশপ্ত হোটেল শিখা ইন। এক বিল্ডিংয়ে গা ঘেঁষাঘেঁষি করে চলতো 10-10টা গেস্ট হাউস। মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে মৃত্যু। দমকলের প্রাথমিক অনুমান আগুন লাগে এসি থেকে। কলকাতার মধ্যে কে 2 নম্বরি করে ট্রেড লাইসেন্স নিয়ে একটা বাড়ির মধ্যে 10টা গেস্ট হাউস চালাচ্ছে? এটা সম্ভব নয়। আমি
আমি তো সিএসসি কে বলবো, সিএসসি তো দিয়েছে কেন, এটা তো ওভারলোডিং হয়েছে, যেটা আমার পুলিশ এবং ফায়ার ব্রিগেড বলছেন। আবাসিক ফ্ল্যাটে বাণিজ্যিক গেস্ট হাউস কিভাবে? এক বিল্ডিংয়ে 10টি হোটেল চলতো কিভাবে? পুলিশ ও প্রশাসনের ছাড়পত্র ছিল? পূর্বতন মন্ত্রী যিনি আমার জায়গায় ছিলেন তিনি কি করেছেন? তিনি তো মেয়রও ছিলেন। কি করে ট্রেড লাইসেন্স দেওয়া হলো? কি করে ফায়ার লাইসেন্স দেওয়া হলো? কি করে এইসব জায়গাতে এই রকম বিল্ডিং আরো আছে? নিশানায় মমতা সরকারের 15 বছর। তখন কলকাতা পুরসভা ছিল তৃণমূলের হাতে। শোভন চট্টোপাধ্যায় মেয়রের চেয়ারে বসেন 16 জুন 2010 সালে। 22 নভেম্বর 2018 সাল পর্যন্ত তিনি মেয়র ছিলেন। তারপর মেয়র হন ফিরহাদ হাকিম। প্রথম দফায় 3রা ডিসেম্বর 2018 থেকে 7ই মে 2020 সাল পর্যন্ত তিনি ভোট চালান। করোনাকালে ভোট পিছিয়ে যাওয়ায় প্রশাসক বসানো হয়, তখনও তিনিই ছিলেন প্রশাসক। দ্বিতীয় দফায় 2021 সালের 28 ডিসেম্বর থেকে 5ই জুন 2026 পর্যন্ত মেয়র পদে ছিলেন ফিরহাদ হাকিম। মন্ত্রী আপনার ওপর দায় চাপাচ্ছেন, দিল্লির হোটেলেও তো মারা গেছে এই জুন মাসে, অত বড় একটা অগ্নিকাণ্ড, 22 জন 23 জন মারা গেছে। এটা একটা অল ইন্ডিয়া বেসে একটা এসওবি থাকা উচিত। জবাবটা তো ফিরহাদ হাকিমকে দিতে হবে। ফিরহাদ হাকিম মহাশয়, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এদেরকে তো দিতে হবে। আপনি কেন ট্রেড লাইসেন্স দিয়েছেন? উনি এত দৌড়দৌড়ি করেন, এই হোটেলগুলোয় ঘুরতে পারতেন, সেটা বলা আমার উদ্দেশ্য না, কারণ কারোর পক্ষে এটা সম্ভব না। আর ট্রেড লাইসেন্স এখন অনলাইনে, যে কেউ ট্রেড লাইসেন্স পেতে পারে। নজরদারি কোথায়? ফিরহাদ হাকিম যাই বলুন, তার পূর্বতন মেয়র মানছেন গাফিলতি ছিলই। কারণ একটা সময় আমি 40টা বছর এই কলকাতা পুরসভা কাটিয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব নিয়েছি, কাজ করেছি, কিন্তু অনেক জিনিস আমাদের চোখের আড়ালে চলে গেছে। এক একটা ঘটনা আমাদের কাছে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। প্রশ্ন এখানে, আদৌ হয়েছিল ফায়ার অডিট? জোড়াসাঁকো অগ্নিকাণ্ডের পর কি করেছে অডিট কমিটি? যে কোনো গভর্নমেন্ট, সেটা এই গভর্নমেন্টেরও, যে স্টাফ তাতে পর্যাপ্ত না যে সব বসে বসে নিজেরা চেক করবে, কিন্তু একটা থার্ড পার্টি যেরকম কর্পোরেশন তাদের বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে যেরকম আর্কিটেক্টদের একটা লাইসেন্স দেয়, সেই লাইসেন্সের বেসিসে বিশ্বাসে তারা বিল্ডিংগুলো প্ল্যান পাস করে তাদের তত্ত্বাবধানে থাকে, ঠিক সেইভাবে ফায়ার ডিপার্টমেন্টের একটা থার্ড পার্টি অডিট থাকা উচিত। প্রাক্তন মেয়র একটি যুক্তি খাড়া করলেন বটে, কিন্তু সমাধান কি? অগ্নিকাণ্ডে এভাবেই বেঘোরে প্রাণ যাবে? তো এই বালিশাটা জেসিবি ওদের, বালিশাটা তৃণমূল, তো সুতরাং তো ববি হাকিমের দিকে যদি ওরা অভিযোগ করতে চায়, ওরা নিজেরা কথা বলে নিক, ওরা তো এখন মাসতুতো ভাই হয়ে আছে। ভুল ত্রুটি এত ছিল বলেই তো মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। তাহলে শুধু সেইটার ওপর 3 মাস তো অতিক্রান্ত, 100 দিন অতিক্রান্ত। তো গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। চলবে না, 9 জন মারা গেছে, এগুলো করতে দেব না। আমরা কথা হয়েছে কেএমসি কমিশনারের সাথে, বড় ওয়াইজ অলরেডি আমাদের টিম আছে এবং সেই টিমকে আমরা মাঠে নামাচ্ছি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মাঝরাতে বিধ্বংসী আগুন, 9 জনের মৃত্যুর ঘটনা। এমার্জেন্সি এক্সিট নিয়ে প্রশ্ন উঠছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। সারাদিন এই জায়গায় ঘুরছি, কিন্তু নিয়ম মেনে কতটা হচ্ছে? কারণ একই বিল্ডিং এ একাধিক হোটেল বা গেস্ট হাউস থাকে কি করে? চলুন এবার একটু কিছু নিয়ম এবং বেনিয়মের ছবি আপনাদের সামনে তুলে ধরি। তারাপীঠের আগুন নিভতে না নিভতে কলকাতার হোটেলে আগুন। জোড়া অগ্নিকাণ্ডে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বেনিয়মের ছবিটা। মির্জা গালিব স্ট্রিট ও তার সংলগ্ন এলাকা হোটেল ব্যবসার কার্যত হাব। ছোট বড় মিলিয়ে কয়েকশো হোটেল রয়েছে। সেগুলি কি যৌতুকগৃহ নাকি সুরক্ষিত? বেনিয়ম যদি ধরতে বেরোই, এই চত্বরে কিন্তু ভুরি ভুরি। কর্পোরেশনের ঠিক পাশে কর্পোরেশন প্যালেস রোড, কলকাতা 87। সেখানে আমি একটি বিল্ডিংয়ে পৌঁছে গিয়েছি, সেটাও কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং, কারণ এখানে মানুষ থাকে। সেখানে দেখুন প্রথম ফ্লোরে উঠেই আমি পর পর দুটো, মানে দুদিকে দুটো হোটেল দেখতে পাচ্ছি, গেস্ট হাউস দেখতে পাচ্ছি, যেটা কর্পোরেশনের ভাষায় বলা হয় এম। পারমিশন না নিলে আমরা থোড়ি বিজনেস চালিয়ে যাচ্ছি। এমার্জেন্সি এক্সিট এখন সেরকম নেই, তবে লাইসেন্স বা এক্সটিংগুইশার, স্প্রিংকলার এগুলো সবই আছে। এ তো গেল এই বহুতলের দোতলার ছবি। এবার চলুন আর একটু উপর তলায়। উপরে আসছে কিন্তু আমরা এই কাঠের সিঁড়ি দিয়ে, আর এই কাঠের সিঁড়ি মানে বুঝতে পারছেন কাঠ দাহ্য বস্তু, যদি আগুন লাগে খুব দ্রুততার সঙ্গে আগুন ছড়াবে। তাই কাঠের সিঁড়ি দেখলে ফায়ার লাইসেন্স কি পাওয়া যায়? এই প্রশ্নটাও তো উঠছে, কারণ কাঠের সিঁড়িতে কিন্তু ফায়ার লাইসেন্স মেলে না বলে জানা গিয়েছে।
এই উপরের দিকে আসছি, আমি এখানে আরও একটা গেস্ট হাউস বা হোটেল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গোল্ডেন প্যালেস গেস্ট হাউস। আর এই গোল্ডেন প্যালেস গেস্ট হাউসের ঠিক উল্টো দিকে দেখুন, এখানে কিন্তু মানুষ থাকে না। এখানেই শেষ নয়, এর উপরের তলাতেও অর্থাৎ 4 তলাতেও ফ্ল্যাটের সঙ্গে গেস্ট হাউস। দেখুন আরও একটা মান্নাত প্লাজা গেস্ট হাউস। এই মান্নাত প্লাজা গেস্ট হাউস তার ঠিক উল্টো দিকে আবার থাকার ঘর রয়েছে। মানে এই বিল্ডিংয়ে 4 তলা বিল্ডিং, সেই 4 তলা বিল্ডিংয়ে 4টে হোটেল। আর এমার্জেন্সি এক্সিটটা কোথায়? যে সিঁড়িতে মানে এমার্জেন্সি এক্সিটে যখন যাবেন দেখুন অবস্থা, এই দরজা কিন্তু পুরোপুরি খুলছে না। মানে আপনি যদি ছাদ দিয়ে এমার্জেন্সি এক্সিট খোঁজার চেষ্টা করেন, আমি যাওয়ার চেষ্টা করি এমার্জেন্সির দিকে যাওয়ার রাস্তা, মানে আমাকে যেটা বলা হয়েছে এদিকে নাকি এমার্জেন্সি এক্সিট রয়েছে, তার রাস্তা তো সংকীর্ণ, সিঁড়িগুলো সরু সরু। এটা কি? এটা ছাদ। এখানে তো এমার্জেন্সির পর্যন্ত দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না আমি। মানে এখানে এলে কিভাবে প্রাণ বাঁচবে? ওটা ছাদ ঘুরে কোনো এমার্জেন্সি বেরোনো, মানে হঠাৎ করে আগুন হলে, হঠাৎ করে আগুন লাগলে বা বিপদ হলে কোন রাস্তা দিয়ে বেরোবেন, সেই রাস্তাটা অন্তত আমি খুঁজে পেলাম না। মির্জা গালিব স্ট্রিটে আর একটি হোটেলে আগুন নেভানোর যন্ত্র আছে, কিন্তু ফায়ার সেফটি লাইসেন্সের মেয়াদ শেষ। একটা ফায়ার সেফটি লাইসেন্স আছে? লাইসেন্স আছে, রিনিউ করার ব্যাপার ছিল, তখন ঢুকে গেলেন। রিনিউ হয়নি? এপ্রিল অবধি আছে লাইসেন্স 2024 ফাইল। আপনি ফাইল দেখিয়ে দিন। আমি সেটাই দেখতে এসেছি, নাথিং এলস। এপ্রিল তো পেরিয়ে গেছে। তারপরে তো জুডিশিয়াল কাস্টডি ছিলেন অর্ডারটা। হ্যাঁ, এগুলো এটা দাবালে খোলন বার করুন। দাবালে করে নিচ্ছি। कैसे दबाते हैं? প্রতি দাবালে করে ये फुल दाबाले सब फुल पावर है। एक्सपायरी है इसका? अलार्म बजे? अलार्म बजবে নিচে। अलार्म बजবে तो? হ্যাঁ বাজবে। এখানে শুনুন, এমার্জেন্সিলে এখানটা সিধা স্টার্ট করে কি পাইপ খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, খুলে রেডি করতে হবে। আর ওই সিধা করলে পাম্প এমার্জেন্সি হলে কোন দিক দিয়ে বার করবেন লোকজনদের? এমার্জেন্সি কে আর উপরে ওটা কি? উপরে টিন আমরা ওটা হলে প্রবলেম, তো টিনা খুলতে বলছিল। হোটেলের ওপর একদম যেই হোটেলে এই ঘটনা ঘটেছে সেই হোটেলের ওপর এরকম একটা জিম করা হয়েছে টিনের শেড দিয়ে, ওপরটাই ক্লিয়ার নেই। আগুন লাগলে ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার ফাইটাররা ঢুকবেন কিভাবে? অধিকাংশ হোটেল মালিক বুক ঠুকে বলতে পারবেন না হোটেলগুলি সব সুরক্ষিত। এত ফাঁকফোকর, আগুন যদি লেগে যায় বাঁচার রাস্তাই যে নেই। শর্মিষ্ঠা চক্রবর্তী ও সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। কথায় বলে বিপদ বলে কয়ে আসে না, কিন্তু তারাপীঠ হোক কিংবা কলকাতার মির্জা গালিব স্ট্রিট, দেখুন দুক্ষেত্রেই বিপদ একেবারে বলে কয়ে এসছে। এই হোটেলগুলো যতুগৃহ হয়ে উঠেছে, বিপদের আখড়া। কিন্তু কোথাও কি কিছু বদলেছে এতগুলো ঘটনা ঘটার পর? উত্তর হলো না, কিচ্ছু বদলায়নি। ধূপগুড়িতে আমরা খোঁজ নিতে গিয়েছিলাম যে কোনো বদল কি হয়েছে এতগুলো ঘটনা ঘটার পর। কি দেখলাম দেখুন একবার। মির্জা গালিব স্ট্রিটে মৃত্যু হয়েছে 9 জনের। এখানে কিন্তু সেই ছবিও চলছে টিভিতে। আর ঠিক যেই লজে এই মুহূর্তে সেই ছবি দেখা যাচ্ছে টিভিতে, সেই লজেরই কিন্তু নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা, নেই ফায়ার লাইসেন্স, এমনকি ইমার্জেন্সি এক্সিটও নেই। এমনটাই কিন্তু অভিযোগ করছে দমকল বিভাগের কর্মীরা। এ ধরনের অভিযোগ তুলে ধরে কম করে 27টি নোটিশ ধরিয়েছে দমকল। লজ, হোটেল, রেস্তোরাঁ থেকে দোকান, সব জায়গায় ডেঞ্জার জোন। এই ঘরগুলোতে মূলত লোক ভাড়া নিয়ে থাকেন এবং তাদের এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা এই যে এই সেই রাস্তা, এই গেট দিয়ে তাদেরকে বেরোতে হয় এবং বেরোনোর পর এই সিঁড়ি ধরেই তাদেরকে নেমে যেতে হয়। এই যে সিঁড়ি, এই যে চাপা জায়গা, এই জায়গা দিয়ে কিন্তু দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং রেস্টুরেন্ট এবং এখানকার লজ, সমস্ত জায়গার মানুষকে কিন্তু এই সিঁড়ি দিয়ে নামতে হয়। এবং এই সিঁড়ি দিয়ে নামতে গেলে, হুড়ুমুড়িয়ে নামতে গেলে কিন্তু বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে, যেটা কলকাতার ক্ষেত্রে ঘটেছে। অর্থাৎ আগুন লাগলে মানুষ কিভাবে এখান থেকে পালাবে বা তারা নিজেদের সুরক্ষিতভাবে নিজে নেমে আসবে, সেই রাস্তা কিন্তু নেই। কেন এতদিনও কোনো ব্যবস্থা হয়নি তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই। এই সমস্ত লজ হোটেলের কর্মীদের তাই ঢোক গিলতে হচ্ছে বারবার। এখান থেকে যাতায়াতের কটা রাস্তা? একটাই রাস্তা। এই কোনো ইমার্জেন্সি রোড বা এক্সিট আলাদা রয়েছে ইমার্জেন্সি? না। ফায়ার প্রোটেকশনের ব্যবস্থা কি আছে এখানে? তাও বলতে পারবো না। নোটিশও তো করেছিল দমকল বিভাগ আপনাদের? আমার জানা আছে, বিল্ডিং এর যে ওনার হাতে আমি হ্যান্ড ওভার করে দিই, তো এই বিষয়টা নিয়ে ওনারাই ভালো বলতে পারবে। কেউ কিছু বলুক বা না বলুক, দমকল কিন্তু স্পষ্ট বলছে বিপদ রয়েছে পদে পদে। ইমার্জেন্সি এক্সিট থাকলেও সেটাকে ব্লক করা থাকছে। এমন পরিস্থিতি ওখানটা হয়ে আছে, যদি কোনো ঘটনা ঘটে
না আমরা ওখানটা কিছু করতে পারবো, না হোটেল কর্তৃপক্ষ কিছু করতে পারবে। আর কোথাও নেই, কোথাও একদমই নেই। সত্যি পালানোর কোনো পথ নেই, সেই ব্যবস্থা পাকা এই সমস্ত জায়গায়। মানুষের প্রাণ নিয়ে চলছে ছিনিমিনি খেলা। যৌতুক গৃহে পরিণত হয়েছে এক একটি জায়গা। আর এই ধরনের অগ্নিকাণ্ড আবারও ঘটতে পারে, এটা কিন্তু বলা যাচ্ছে ধূপগুড়ির এই লজগুলির ছবি থেকে। শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। সারা বছরই মোটামুটি এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। রাজ্যে দুটো দুর্ঘটনা ঘটে গেলেও 18 জনের মৃত্যু হলো। তারপরেও কি তাহলে প্রশাসন এখনো শীত ঘুমে রয়েছে? নইলে কেন শিলিগুড়ির হোটেলগুলোতে এখনো পুরসভা বা দমকলের তরফ থেকে কোনো অভিযান চালানো হলো না? এই সিলিন্ডার কার্যত জং ধরে দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। হাত বাড়ালেই বেনিয়ম, আগুন নেভানোর যন্ত্র নামেই। এভাবেই কার্যত চলছে শিলিগুড়ির হোটেলগুলি। তারাপীঠ থেকে মির্জা গালিব স্ট্রিট। 48 ঘন্টার মধ্যে পরপর অগ্নিকাণ্ডের পরও এমন ঢিলেঢালা অবস্থা উত্তরবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ শহরের। শিলিগুড়ির ক্ষেত্রেও কিন্তু ভয়াবহ ছবি উঠে আসছে। আমার সামনে যে হোটেলে আছি সেই হোটেলে ফায়ার এক্সটিংগুইশার কার্যত জং ধরে নষ্ট হয়ে গিয়েছে, দীর্ঘদিন ধরে ব্যবহার হয় না। হোটেল মালিকদের সংগঠনের তথ্য বলছে শিলিগুড়ি শহরে লাইসেন্স প্রাপ্ত হোটেল প্রায় 300, আরও রয়েছে অন্তত 300টি হোটেল। 2015 সালে শিলিগুড়ির প্রধান নগরে হোটেলে আগুন লেগে মৃত্যু হয়েছিল 2 পর্যটকের। তারপরও পরিস্থিতি নাকি সেই তিমিরেই। জোড়া অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়েও অভিযানে নামেনি পুরসভা বা দমকল। বুক ঠুকিয়ে তো এগুলো এইটা কথা আমি বলতে পারবো না যে হ্যাঁ 100% সেফ সিকিউরড রয়েছে। তবে এইটুকু আমি বলতে পারি যে তারাপীঠে যে ঘটনা হয়েছে বা কলকাতাতে যে ঘটনাগুলো হয়েছে সেখান থেকে আমাদের শিলিগুড়িতে অ্যাডমিনিস্ট্রেশন মানে শিলিগুড়ি ফায়ার দপ্তর অন্তত এর থেকে একটু ভালো। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের শহর শিলিগুড়ি, সেখানে হোটেলের অগ্নি সুরক্ষায় পদে পদে ধরা পড়েছে গলদ। কার্যত যৌতুকগৃহ শিলিগুড়িতেও বহু হোটেল সেই ছবিই বলে দিচ্ছে এখানে অভিযান হয় না। ফলে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ির ক্ষেত্রে ফের কি দুর্ঘটনার অপেক্ষা চলছে? দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। মাথার উপর ছাদ নেই, চারপাশে তাকালে আত্মারাম খাঁচা ছাড়া। ভাবুন সেখানে মানে যে আইসিডিএস কেন্দ্রের ছবিটা আপনাদেরকে দেখাবো, সেখানে শিশুদের জন্য রান্না হচ্ছে, শিশুদের ভিড়, প্রসূতিদেরও রান্না হয়, কিন্তু চারপাশের অবস্থা ভয়ঙ্কর। এর মধ্যে কাজ হয়ে যাচ্ছে। এই ছবিটা কোথাকার জানেন? এই ছবি ঘাটালের আলুই গ্রামের 66 নম্বর আইসিডিএস কেন্দ্র। দেখলে ভয় লাগে। এটা নাকি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই জায়গা দেখলে তো পালানোর পথ খুঁজতে হয়। খোলা আকাশের নিচেই রান্না, চারদিকে কিলবিল করছে পোকামাকড়। ঘাটাল ব্লকের আলুই গ্রামের 66 নম্বর আইসিডিএস কেন্দ্রের হাল এমনই। দেখতেই পাচ্ছেন কি অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে। উপরে ঝুলছে ত্রিপল, নিচে জ্বলছে দাউ দাউ করে আগুন, তারপরে রয়েছে ওইখানে ত্রিপলে জল আটকানো। কবে হাল ফিরবে কারো কাছে কিন্তু সঠিক উত্তর নেই। আরেকটা ছবি দেখাবো, এইখানেই ছোট্ট ক্ষুদে শিশুরা বসে পড়াশোনা করে, সেই জায়গাটির অবস্থাও বিপজ্জনক। যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। এখানে বাচ্চাদের আর পাঠাচ্ছেন না অনেক অভিভাবকই, এমনকি যারা খাবারটুকু নিতে আসছেন তারাও আতঙ্কিত। খাবারটা নিয়ে যাব সেটাকেও একটু ভয় লাগছে। অর্ধেক দিন তো কাঁচা ডিম হাতে দিয়ে দেয় দেখি। আর কোনো ক্রমে সকালবেলা যদি বৃষ্টি আরে হয় তাহলে রান্না হয়তো বন্ধ থাকে। মাঝে মাঝে আসি, যখন ডাকে বাচ্চাদিকে নিয়ে আসো তাই আসি, নিয়ে নয় আসিনি। নোংরা, তারপরে কেঁদাই চড়ছে, এখানে তিলপই টাঙানো আছে, বৃষ্টির জল পড়ছে। চিন্তা হয় তো এই সব নিয়ে যে বাচ্চাকে খাওয়ানো কি সম্ভব? কিছু পড়ে যাওয়া তো ভালো তো নয়, পড়ে যায় কিছু। এই কেন্দ্রে স্থায়ী কোনো শিক্ষিকা পর্যন্ত নেই। কয়েক মাস হয়ে গেছে ঝড়ে ছাউনি উড়ে যাওয়ার পর, আজ পর্যন্ত সেটুকুও ঠিক করা যায়নি। পঞ্চায়েতে এসে ছবি টবি তুলে নিয়ে গেছিল, অঞ্চলেও জানানো হয়েছে, দরখাস্তও করেছিলেন দিদি। ওখান থেকে তারপরে তিরপলটা দিয়েছিল, এখানের মানুষজন এই তিরপলটা দিয়েছিল ঠিক, কিন্তু উপরে তো ছাদ নেই, তাই তিরপলটা বেশি দিন টিকেনি। এইভাবেই হয় ও চলছে ঠিকই, কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্র এভাবে কি চলতে পারে কখনো? এত অস্বাস্থ্যকর ভাবে, এত বিপদ মাথায় করে? এলাকার মানুষ বলছেন সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, হয়তো এবার কাজ হবে। এখন দেখার কবে এই কেন্দ্রের হাল ফিরে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে অসীম বেরা, TV9 বাংলা। স্কুলেও যে এমন পরিবেশ হয় ভাবতেও লজ্জা লাগে।
চারিদিকে ঝোপঝাড় জঙ্গল, তার মাঝখানে স্কুল। এটা দশার থেকে দুর্দশা বলা ভালো। ব্যান্ডেল বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। শুধুমাত্র বর্ষাকালেই দুর্দশা নয়, এই জল সাপকোপে ঘেরা এই বিদ্যালয়ের অবস্থা গোটা বছরই এরকম থাকে। আর শুধুমাত্র এই বিদ্যালয় কেন, তার পাশের যে হাই স্কুল তারও এমন দশা, থুড়ি দুর্দশা। কিন্তু প্রশ্ন, এভাবে আর কতদিন? সাপ আছে, ব্যাঙ আছে, এখানে ডেঙ্গি হবে, যেভাবে এখানকার পরিবেশ, তাতে তো আমরা আমাদের বাচ্চাদের পাঠাতে পারি না। প্রচুর জঙ্গল, সাপগুলো বিশাল বিশাল সাপগুলো আছে, প্রচুর কষ্ট হতো, চারদিকেও কষ্ট মানুষের। যাবে কোন দিক দিয়ে? যে খাবারটা এখন দিতে পারে না, রাঁধতে পারে না, পুরো ডুবে আছে। ওই শুধু ডিম সেদ্ধটা দিয়ে ছেড়ে দেয় বাচ্চাদের। এভাবেই চলছে ব্যান্ডেল বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। পড়ুয়াদের সংখ্যা খুব একটা কম নয়, কম করে 250, তবে উপস্থিতির হার দিন দিন কমছে। এমন পরিবেশে কেই বা বাচ্চাদের পাঠাতে চায়? এত কিছু রয়েছে, পাশে একটা ভাগাড়, দুটো হাই স্কুল, ভাগাড়ে মোড়া ফেলে দিয়ে যাচ্ছে, পচা দুর্গন্ধ ছাড়ছে, সেই জল পুরো ভেসে যাচ্ছে এবং হাই স্কুলের সেফটি ট্যাঙ্ক থেকে আরম্ভ করে সব ভেসে একাকার হয়ে গেছে। কদিন আগে হাই স্কুলের কাছে পড়ে গেছি, কেন গ্যাসের পাইপ লাইন গেছে, সেখানে গর্ত খোঁড়া রয়েছে, সেখানে আমি পড়ে একদম ওইসব জল ফল খেয়েছি। অভিযোগ, 12 মাসই প্রায় জল থাকে স্কুল চত্বরে। বৃষ্টি হলে তো কথাই নেই, নরক হয়ে ওঠে স্কুল চত্বর। পাশে হাই স্কুলেও একই দশা। রেলের জায়গায় স্কুল চলে, তাদের কি কোনো দায় নেই? স্থানীয়দের প্রশ্ন। আর প্রশাসন? দিনের পর দিন এই অবস্থা, অথচ অভিযোগ এতকাল কেউ কিচ্ছু করেননি। রেলের জায়গা হলেও এটা সরকারি দপ্তর থেকে সবকিছু করা হয়। পরিবেশটা আপনি বলছেন যেটা, এটা স্কুল চলার জন্য একদম উপযুক্ত নয়, মানে পেরে উঠছি না। আমাদের অনেকেই হেল্প করেছেন, বহু মানুষ আছে যেটা স্কুলটাকে বাঁচানোর জন্য হেল্প করেছেন। আমরা ডিভিশন রেলের ম্যানেজারের কাছে অ্যাপিল করেছি, উনি বলেছেন আমাকে একটু টাইম দিতে হবে, কারণ হচ্ছে কি ওই পাম্পটার ব্যাপারে, পাম্পটা কোনো চেঞ্জ করার ব্যাপার আছে। কয়েকদিন আগে স্কুল পরিদর্শনে এসে চোখ কপালে ওঠে বর্তমান বিধায়কের। রেগে লাল তিনি। এটা চলতে পারে না যে এই পরিস্থিতিতে স্কুল চলবে। একটা বাচ্চার যদি কোনো রকম কোনো সমস্যা হয়, তার দায় কে নেবে? এটা তো আমি বিধায়ক, আমার উপরেই আসবে। শিক্ষা ব্যবস্থাকে গত সরকার পুরো লাটে তুলে দিয়ে গেছে। এবার আমাদের সরকারের পক্ষ থেকে অনেক কিছু রিফর্মস আসবে, আশ্বাস মিলেছে। এখন স্থানীয়র অপেক্ষায় কবে কাজের কাজ। স্কুলের কর্তৃপক্ষ চাইছে অবিলম্বে সরকার কোনো পদক্ষেপ নিক। এই যে অস্বাস্থ্যকর পরিবেশ, সেই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে স্কুলকে বাঁচাতে, যাতে আবারও স্কুল তার পুরনো গৌরব ফিরে পায়। ব্যান্ডেল থেকে আশিক ইনসান, TV9 বাংলা। জীবন গড়ার প্রতিশ্রুতি দিয়ে জীবন নিয়ে ছিনিমিনি, কাঁড়ি কাঁড়ি টাকা অ্যাডমিশন ফি নিচ্ছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে নজরদারি কোথায়? নজরদারি নিয়ে প্রশ্ন এ কারণেই উঠছে, কারণ এক বিদ্যালয়, অভিজাত বিদ্যালয় বলা যেতে পারে, সেখানে শৌচালয় সাপের কামড়, এবং সেই পড়ুয়া এখন বেসরকারি হাসপাতালে ভর্তি, চিকিৎসা চলছে তার। অভিজাত স্কুল, লাখ লাখ টাকা অ্যাডমিশন ফি, কিন্তু পড়ুয়া নিরাপত্তা সেখানেই মূল প্রশ্ন। কারণ স্কুলের শৌচালয়ে ছাত্রীকে সাপের কামড়। দ্য হেরিটেজ স্কুল, কলকাতার নামজাদা স্কুল, সেখানেই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী তৃতীয় শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার স্কুলের শৌচালয় সাপের ছোবল খায় বছর 8-এর এক পড়ুয়া। অভিভাবকদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই বিষয়টি জানাজানি হয়। অভিযোগ, ক্লাস টিচার ও সিকরুমের কর্মীকে ওই ছাত্রী বিষয়টি জানালেও খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। সে দিব্যি ক্লাস করে গিয়েছে। স্কুল শেষের পর বাড়িও চলে যায়। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। রাতেই বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। এই স্কুলের চারদিকে রয়েছে জলাধার, জলাশয়, এবং ইস্ট কলকাতা যে জলাশয় তার মধ্যে এই স্কুলটা রয়েছে, অর্থাৎ সেই অংশের মধ্যে, এবং সেখানেই কিন্তু এই স্কুলের মধ্যে আমরা একদম দাঁড়িয়ে রয়েছি। ওই হচ্ছে হেরিটেজ স্কুল, এবং তার ভেতরে শৌচালয় ঘটনা ঘটেছে। বিত্তশালী পরিবারের সন্তানরাই এই স্কুলে পড়তে যায়, সেখানে এমন ঘটনা ঘটলো কি করে তা নিয়ে প্রশ্ন উঠছে। স্কুলের বাথরুমে সাপ ঢুকলো কি করে, প্রশ্ন তুলছেন অভিভাবকরা। প্রশ্ন উঠছে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে। এই ন্যূনতম নিরাপত্তা নেই ছাত্রছাত্রীদের জন্য এই সমস্ত বেসরকারি স্কুলের ভিতরে। সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এর আগে বামফ্রন্ট সরকারের সময় একটা ফি রেগুলেটরি বোর্ড ছিল এই বেসরকারি স্কুলগুলোর, এই ধরনের বেসরকারি স্কুলগুলোর ফি রেগুলেশনের জন্য, এবং একটা নজরদারি ছিল
তৃণমূল আমলে ভাইপোর অ্যাকাউন্ট ভরানোর জন্য বেসরকারি স্কুলে রমরমা করানো হয় এবং উত্তরোত্তর ফি বৃদ্ধি হয়। যে সমস্ত বেসরকারি স্কুলগুলো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা বছরের পর বছর অতিরিক্ত ফিস নিচ্ছে, কিন্তু সেই ধরনের সুরক্ষা নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তো আমরা আশা রাখবো পরবর্তীতে এই ধরনের নিরাপত্তা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তার জন্য অবিলম্বে সরকারকে এবং সমস্ত ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্কুলের তরফ থেকে যেটা জানানো হলো যে ইনকোয়ারি কমিটি তৈরি করা হয়েছে এবং সেই ইনকোয়ারি কমিটি তদন্ত করছে এবং তদন্ত করে তারা আগামীকাল রিপোর্ট পেশ করবে, তারপরে স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে জানাতে পারবে। এতদিন গ্রামের সরকারি স্কুলে এই ধরনের ছবি দেখা যেত, স্কুলের মধ্যেই সাপের ভয়। এই তো কদিন আগে গোঘাটের একটি স্কুলে সেই ছবি দেখিয়েছিলাম, কিন্তু সেই আতঙ্ক এবার শহরের নামজাদা স্কুলে। এত কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে স্কুলে ভর্তি হওয়ার পর যদি নিরাপত্তাই না থাকে, তাহলে কোন ভরসায় পড়ুয়ারা নির্ভয় ক্লাস করবে? সুমন মহাপাত্রর রিপোর্ট, TV9 বাংলা। যারা এলাকা পরিষ্কার রাখেন মানে সাফাই কর্মী, তারা মাসের পর মাস মাইনে পাচ্ছেন না, আর তাই তারা শিক্ষা দিলেন পুরসভাকে। পুরসভার ঘরের সামনে পুরসভার অফিসে ফেলে রাখলেন দুর্গন্ধময় আবর্জনা, আর তাতে নাকে রুমাল গুঁজতে বাধ্য হলেন, পালাতে বাধ্য হলেন পুরকর্মীরা। শান্তিপুর পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ইস্তফা পর্যন্ত দিলেন। পুরসভা না ভাগাড়, আবর্জনা টেনে এনে ফেলা হলো পুরো অফিসে। বাদ গেল না চেয়ারম্যানের দফতর। কেউ ফেলেন মৃত কুকুর, কেউ নিয়ে আসেন বস্তা বস্তা আবর্জনা। দুর্গন্ধে তখন প্রাণ ওষ্ঠাগত অবস্থা পুরসভার কর্মী থেকে পুরসভায় কাজ করতে আসা লোকজন। কেউ পালালেন, কেউ নাকে রুমাল দিলেন। নাকে কাপড় দিয়ে আছেন কেন? গন্ধ, গোটা পৌরসভা গন্ধ হয়ে আছে। সাফাই কর্মীদের বেনজির বিক্ষোভ ঘিরে বুধবার এমনই পরিস্থিতি তৈরি হলো তৃণমূল পরিচালিত শান্তিপুর পুরসভায়। অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ, মাসের পর মাস বেতন অমিল, তাই আবর্জনা ফেলে শিক্ষা দিলেন সাফাই কর্মীদের। তার কয়েক ঘন্টার মধ্যেই ইস্তফা শান্তিপুর পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের। তৃণমূলের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সত্যিই পৌরসভা চত্বর সাফ হয়ে গেল। নদিয়ার শান্তিপুরের পুরো অঙ্কে ধাক্কা খেল তৃণমূল। 2022-এর পুরো ভোটে শান্তিপুরের 24টি ওয়ার্ডের মধ্যে 22টিতে জিতে বোর্ড গড়ে তৃণমূল, 2টি পায় বিজেপি। অস্থায়ী সাফাই কর্মীদের বেতন নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ শান্তিপুরে। কর্মীদের অভিযোগ, টানা আন্দোলন চললেও পুরপ্রধান সেভাবে আমল দেননি। তিনি নির্দেশ দিয়েছিল অফিস টাইমে সবাইকে 10টার মধ্যে অফিসে আসার জন্য। আজকে 3-4 দিন ধরে চেয়ারম্যান ঠিক মতো অফিসে আসছে না, আমাদের সাথে দেখা করছে। যদিও পদত্যাগী পুরপ্রধানের দাবি চলতি মাসেই বেতন দিতে দেরি হয়। অতিরিক্ত যেটা বলা হচ্ছে 3 মাস 4 মাস তাদের বেতন বাকি আছে, মোটেই নয়। অতিরিক্ত যে রবিবার করে কিছু তারা কাজ করেছিলেন, সেই অতিরিক্ত সেই টাকাটা কিছু তাদের বকেয়া বাকি আছে। যে পৌর প্রশাসক বা যে পৌর প্রশাসন ছিল, সেই পৌর প্রশাসন যে অপদার্থ পৌর প্রশাসন, এই ঘটনা থেকেই সেটা প্রমাণিত হয়ে গেল। শান্তিপুরে তৃণমূলের সংসারে ঘোর অশান্তি। সাফাই কর্মীদের বিক্ষোভে চেয়ার গেল চেয়ারম্যানের, ভাইস চেয়ারম্যানের। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। আপনার কারোর জন্য জন্ম মৃত্যুর সার্টিফিকেট লাগবে, বা ধরুন ওই পেনশনের কাগজ। যদি আপনার শিলিগুড়ি বা জলপাইগুড়ি পুরসভার অন্তর্গত যদি আপনার বাড়ি হয়ে থাকে, তাহলে কিন্তু ভারী বিপদ। কারণ এক জায়গায় অর্থাৎ শিলিগুড়িতে সেখানে পুরো বোর্ড ভেঙে গেছে, জলপাইগুড়িতে সেখানে আবার পুরো বোর্ড থেকেও নেই। কাজেই আপনি পৌঁছে যেতে পারেন পুরসভায়, কিন্তু সেখানে গিয়েও যে আপনার কাজ হবে তার কোনো গ্যারান্টি নেই। একজন ক্যান্সার পেশেন্ট, আমার ছেলেও অ্যাক্সিডেন্ট হয়ে বাড়িতে পড়ে আছে, মানে অতি কষ্টে মানে আর কি চলছে সংসারে। নিজের টাকা চেতে যাই, হাতে পায়ে ধরি, তাও বলে যে টাকা নেই। হ্যাঁ, দেখবো। ষাটোর্ধ্ব মানুষটি মারণ রোগে আক্রান্ত। পুরসভায় একটা সই পেলেই তার চিকিৎসার কথা ভাবতে হয় না, কিন্তু কে দেবেন? তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান কার্যত পলাতক। শুধু এই ক্যান্সার আক্রান্ত নয়, পুরসভায় এসে পদে পদে হয়রান হচ্ছেন আরো অনেকে। আমার মতো অনেক দিদি দাদারা এখানে আসছে, সবাই অসুবিধাতেই আছে। কারো পেনশন আটকে, কারো বকেয়া টাকা। বিরক্ত মানুষগুলো যাবেন কোথায়? ছেলেগুলো এখানে ভুগতিছে, আইসে গেটের মধ্যে দাঁড়াচ্ছে, আর এখানকার যেটা হেড অফ দ্য চেয়ারম্যান পুরপ্রধান থেকেও নেই। তার ফলে বুধবার থেকে কার্যত স্তব্ধ শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি পুরসভার কাজকর্ম। প্রতিবাদে পুরসভার গেট আটকে দেন অবসরপ্রাপ্ত কর্মীরা। এই কারণে আমরা এখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমরা এই অবস্থান এবং অবরোধ শুরু করছি এবং এটা লাগাতার চলবে যতদিন পর্যন্ত প্রশাসনের টনক না নড়ে। এই অবস্থায় আমরা আছি,
এখন যদি আমাদের কারো কোনো দুর্ঘটনা হয়ে যায়, কারো যদি মৃত্যু হয়ে যায়, তার দায় দায়িত্ব কিন্তু এই জলপাইগুড়ি পুরসভার 22 জন কাউন্সিলর যারা আছেন তাদেরকে নিতে হবে। জলপাইগুড়িতে পুরো পরিষেবা কার্যত শিখে শিলিগুড়ির হাল যেন আরও খারাপ। শিলিগুড়ির 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা উষা গুপ্ত পুরসভায় এসেছিলেন এক পরিজনের ডেথ সার্টিফিকেট নিতে। একটার পর একটা দপ্তরে ঘুরে অবশেষে একটি ফর্ম পান তিনি। তাতে যে কাউন্সিলরের সই দরকার, কিন্তু কাউন্সিলর কই? পুরো বোর্ডই যে ভেঙে গিয়েছে। হাতে কাগজ নিয়ে হতাশ হয়ে পুরসভা ছাড়তে হলো তাকে। কাউন্সিলর বলছে আমার এখন দায়িত্ব নাই, জুলাই মাসে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি এটা করতে পারবো না, আপনি বড় অফিসে যান, ওখানে হবে। যাদের হাতে এতদিন বোর্ড ছিল সেই তৃণমূলের সদ্য প্রাক্তন কাউন্সিলর এখন দায় নিতে চাইছেন না, চেপে ধরছে বিজেপি। হাস্যস্কর বলে দিলাম আর হয়ে গেল। একটা বড় অফিসারের পক্ষে কাউকে চেনা সম্ভব নয়, যেটা জনপ্রতিনিধি জানছেন। কিন্তু মূল দায়িত্ব কিন্তু বিগত বোর্ডকে নিতে হবে। তাদের কারণে তারা পালিয়ে গেছে বলে আজকে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর। শিলিগুড়ি শহর হোক বা জলপাইগুড়ি, পরিষেবা নিয়ে পুরো দস্তুর দুর্ভোগ। পৌর বোর্ড না থাকায় সেই কাউন্সিলর পদে যারা ছিলেন তারা বলছেন এখন তারা আর কাউন্সিলর নন, ফলে কি করণীয় তা বুঝে উঠতে পারছেন না বহু নাগরিক। নীলেশ্বর সান্যাল ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। দিন চলে কি করে? জীবিকা বলতে দিনমজুরি এবং ভিক্ষা। আগে রেশনের চালটুকু পাওয়া যেত, এখন সেটাও মেলে না। তার কারণ নথির সমস্যা। কারো রেশন কার্ড আছে তো আধার কার্ড নেই, তো কারো আধার কার্ড আছে তো রেশন কার্ড নেই, তাই সরকারি ভাতাও আর মেলে না। বাচ্চারা স্কুলে যেতে পারে না, স্কুলের দরজা পর্যন্ত পৌঁছানোটাই এখন দায় তাদের কাছে। পুরুলিয়ার বলরামপুরের শবরদের অবস্থা দেখুন একবার। বড়রা দাঁড়িয়ে, বাচ্চারা খেলছে। একটা মেয়ে কাগজের প্লেন বানিয়ে ছুঁড়ে দিল, তাই নিয়ে হইচই। খানিক হুটোপাটি হলো বাচ্চাদের মধ্যে। আপাত স্বাভাবিক, যা কিছু অস্বাভাবিকত্ব তাই মায়ের মুখে। শল্পীর ভ্রু থেকে যেন চিন্তার সাপ নেমে এসেছে মাটিতে। কার বাড়ি কে জানে, তার বাড়ির দেওয়াল ঘেঁষে এঁকে বেঁকে এগিয়ে চলল ঠোরা। সাপ কোথায় গেল শেষ পর্যন্ত দেখা হলো না, কারণ সাপের মতোই এঁকে বেঁকে এসে দাঁড়ালেন জননী শবর। খুঁড়িয়ে খুঁড়িয়ে জননী বিশেষভাবে সক্ষম, ডান পায়ের গোড়ালির পর থেকে নেই। আপনার যে পাটা এই অবস্থা, আপনি হাঁটা চলা করতে পারেন ভালোভাবে? না, বাদে কি করবে, কষ্টের দলে কাজ করতে হয় মানুষের। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা এবং দেশ স্বর্গের থেকেও মহান। জননী শুনেছেন সে কথা? জননীর সন্তান অথবা সন্ততি উবু হয়ে বসে ভাতের থালার সামনে। পাশে লাল মগে কিছুটা জল। এক চুমুকের কিছুটা যায় পেটে, কিছুটা লাগে গালে, আর কিছুটা গড়িয়ে পড়ে মাটিতে। ছেলে মগ নামায়। পাশের থালায় জলে ভাসতে থাকে সাদা নরম সরম ভাত। আমার ডকুমেন্টস পুরো আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে। আমাকে তার মধ্যে ডিএলআর অফিসে মারা করে নিয়েছে। আমার ভোট না হচ্ছে, না রেশন কোনো পাচ্ছি, না কোনো সুবিধা পাচ্ছি। বোঝা যায় ছেলের থালায় ভাতে কেন জল ঢেলেছে মা। আধার, রেশন আর খিদের এই ত্রিকোণমিতির সমাধান হয় না। জানা যায় না যে ছেলে পিলে ডুব দিল জলে, তারা উঠে এসে কি খাবে। জানা যায় না ওই যে কাঁখে বসে আছে শিশু, মাতৃদুগ্ধের ধারাপাতে তার পেট ভরে কিনা, সে কি খায়। এখানে আমার বাপের বাড়ি, আমার বাপ এখানে আনে রেখেছে, তা আমি এখানেই আছি। আমাদের ঘরে তুমি জল পড়ে, এখনো অন্নপূর্ণ পাইনি। টিভি স্ক্রিন থেকে গুলাবির পরিচিতি মুছে যায়। গুলাবিরা থেকে যান পুরুলিয়ার বলরামপুরে, উঁচু নিচু টিলা আর লাল কাঁকুড়ে মাটির বুকে, দেশের অন্যতম আদিম জনজাতি হিসেবে। বলরামপুরে বড় উর্মা গ্রাম পঞ্চায়েতের হাড়জোড়ার শবররা বলেন যে আধার কার্ড নিয়ে সারা দেশে এত হইচই, সেই আধার না থাকায় তারা আধারেই আছেন। 30টি পরিবারের বাস এই শবরতলায়। গত 1 বছরে অপুষ্টির কারণে 14 জনের মৃত্যু হয়। এই 32টি পরিবারের মধ্যে অনেকের না আছে রেশন কার্ড, না আছে আধার কার্ড। আধার না হওয়ায় রেশন কার্ডের মতো জরুরি নথি হয় না, সরকারি স্বাস্থ্য প্রকল্পের কার্ড হয় না, ছেলে মেয়েদের স্কুলে ভর্তি হওয়া হয় না, শুধু হয় হইচই। আর হইচই হলেই রাঙা ধুলোর ঝড় উড়িয়ে শবরতলায় যায় প্রশাসন। প্রতিশ্রুতি আসে, ফলশ্রুতি হয় না। ভাতা আর ভাত দুটোই চায় শবরতলা। বাড়ির চোখটা খারাপ হয়ে গেছে, ডাক্তার বলেছিল চোখটা তুলে দেবো, তো আমাদের পয়সা পাতি নাই, কোথায় যাব? বলেছিল কলকাতায় লিখতে, বাঁকুড়া লিখতে, তো আমাদের পয়সা পাতি নেই। সবার তো আগের আমলে স্বাস্থ্য সাথী হয়েছিল, আপনাদের হয়নি? না, হয়নি। কয়েকজন ছিপ হাতে হেঁটে যান, মাছ ধরবেন নির্ঘাত, কিন্তু শেষ পর্যন্ত মাছে ভাতে হবে কি নিশ্চিত হতে পারে না পুরো শবরতলা। কারণ ছিপ নিয়ে যায় কোলা ব্যাঙে, মাছ নিয়ে যায় চিলে। শবর সন্তান ভাতের থালায়
আর একটু জল ঢালে। তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। পাক গুপ্তচর রানা রফের আরও এক শাগরেদ গ্রেফতার। জাফর শামস ওরফে সানিকে গ্রেফতার করলো বেঙ্গল STF হুগলির রিষড়া থেকে। আর এই জাফর শামসি রানা রফের কাজের ব্যবস্থা করে দিয়েছিল শালকিয়াতে এক কারখানায়। আদতে রিষড়ার বাসিন্দা এই জাফর শামস ওরফে সানি। রানা রফ যখন বেঙ্গল STF এর হাতে ধরা পড়ে, তারপরে রিষড়াতে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল এই সানি, কিন্তু শেষ রক্ষা হলো না। বঙ্গে জঙ্গি চাল, পাক গুপ্তচরের সহযোগী গ্রেফতার। কখনো হাবড়া, কখনো তপসিয়া, কখনো রিষড়া। বাংলায় পাক গুপ্তচরদের ডালপালা কতটা বিস্তার করেছে তা ক্রমশ সামনে আসছে। গত 12ই আগস্ট পাক গুপ্তচর রানা রফকে হাবড়া থেকে গ্রেফতার করে STF। সেই সূত্রে ধরা পড়ে তপসিয়ার 2 বাসিন্দা ইমরান হোসেন এবং ইজাজ আলী। এবার জালে রানার নেটওয়ার্কের আরও এক সদস্য জাফর শামস ওরফে সানি। রানার নেটওয়ার্কে কাজ করত সানি। দীর্ঘদিন ধরে জাল নথি তৈরির কাজ করত সে। রানা গ্রেপ্তার হওয়ার পর তার সঙ্গে কাদের যোগাযোগ সে বিষয়ে খোঁজ শুরু করে STF। সেই সূত্রেই জাফর শামস বা সানির নাম সামনে আসে। রিষড়ার গান্ধী সড়কে ভাড়া বাড়িতে সপরিবারে থাকত সানি। 7 বছর আগে তপসিয়া চলে যায়। রানা গ্রেপ্তার হওয়ার পর তপসিয়া থেকে আরও 2 জনকে গ্রেপ্তার করে STF। বিপদ বুঝে তপসিয়া ছেড়ে রিষড়ায় চলে যায় সানি। কিন্তু ডেরা বদলেও শেষ রক্ষা হলো না। মঙ্গলবার রিষড়া সন্ধ্যাবাজার এলাকায় সানি যায়। স্থানীয় এক চাবিওয়ালার থেকে ফোন নিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলে। তারপরই তাকে গ্রেফতার করে বেঙ্গল STF এর ATS সেল। ঠিক এই যে চাবির দোকান, এই চাবির দোকানে কিন্তু ওই যে চাবিওয়ালা রয়েছেন, ঠিক তার কাছ থেকেই একটি ফোন নেন। ফোন করে সেই ফোন নিয়ে তিনি তার স্ত্রীকে ফোন করেন এবং তারপরে কথা হয়ে যাওয়ার পরেই ঠিক এই যে জায়গা রিষড়ার সন্ধ্যাবাজার, সেই সন্ধ্যাবাজার থেকেই কিন্তু গ্রেফতার করা হয় সানিকে। যেমনটা জানা যাচ্ছে, এই যে সানি, তিনি কিন্তু হাবড়া থেকে গ্রেফতার হওয়া পাকিস্তানি গুপ্তচর রউফ রানার একদম সহযোগী ছিল। কলকাতার মধ্যে কোথায় শাদি বিয়া করেছে, ওর ছেলে আছে, মেয়ে আছে ওইখানে, ঠিক আছে। ওইখানে থাকতো, কি করেছেন আমি জানি না। এখানে এসে আমাকে বলেছে ফোন আমার চার্জ শেষ হয়ে গেছে, বাড়ি ফোন করব। বাড়িতে বিবি থেকে কি কথা করেছে আমি জানি না। আমি নিলাম মোবাইল, ভেতরে জল খেতে গেল, একটা কালা স্করপিও এসেছে অফিসারদের, ওনাকে নিয়ে চলে গেল। ওকে গুলি করে দিন, সব থেকে ভালো। যদি আমার দেশ আছে, তুই পাকিস্তানকে এসব করবি, তাহলে কি ওকে গুলি করে দাও, সব থেকে ভালো। এটাই মেন। না, লোকে ধরে ভালো করে যাচ করো, আর কে ওর সঙ্গে আগে ওনাকে ধরো। গোয়েন্দা সূত্রে খবর, ISI চর রানাকে শালকিয়ার কারখানায় কাজ পাইয়ে দেয় সানি। রানাকে বন্ধু পরিচয় দেয়। রানাকে ভারতীয় পরিচয়পত্র তৈরি করতেও সাহায্য করেছিল সানি। পাক যোগে সানি গ্রেফতার হওয়ায় অবাক তার পুরনো প্রতিবেশীরা। এখানে তো খুবই ভালো, সেটাই তো আমরা শুনে অবাক। একদম ভালো ছিল, মেলামেশা সবার সাথে একদম। শিক্ষা না দিলে এটাই আর কিছু নাকি কোনো লোভে পড়ে এসব করছে, টাকার লোভ বা কিন্তু তো ভালোই কামাচ্ছে, শুনছিলাম গদি কাজ করছে, খুব তো ভালোই কাজ করছিল। ইতিমধ্যেই এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু এই রিষড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তার যে বন্ধু, যার ফোন নিয়ে কালকে ফোন করেছিল সানি, সেও কিন্তু চাইছে এই যে সানি, সেই সানির কিন্তু কঠোর শাস্তি হোক। দেশের সঙ্গে গদ্দারি কেউ মেনে নেবে না, এমনটাই বলছে সেই চাবিওয়ালা। রিষড়া থেকে ক্যামেরায় প্রীতম সাধুকার সঙ্গে আশিক ইনসান, TV9 বাংলা। সরকারি নির্দেশ আছে, কিন্তু কড়াকড়ি সেটা কি আছে না? মানে প্রশ্নটা এখানে। দেখুন, হাজারবার নির্দেশ জারি হয়েছে, হাজারবার বলা হয়েছে, কিন্তু তারপরেও ধূপগুড়ি শহর মহকুমা জুড়ে টোটোর দাপাদাপি, দৌরাত্ম্য চলছে। শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে টোটো। আর এখানেই নজরদারি নিয়ে আরো একবার প্রশ্ন উঠছে। ব্যস্ত রাস্তায় টকবগিয়ে ছুটছে টোটোগুলো, অথচ কে বলবে জাতীয় সড়কে টোটো চলা বারণ? সরকারি নির্দেশ জারি করা হয়েছে আগে, বাস্তবে ধূপগুড়িতে ছবিটা পুরো উল্টো। আমরা কি করি খাবো, দেখ আমার কাজ দেখ। সরকারি জাতীয় সড়কে চালাতে মানা করছে, আপনাকে তো টোটো চালাতে বারণ করে। জাতীয় সড়ক ছাড়া তো আর কোনো রোড নাই, তাহলে কোন রাস্তা দিয়ে চলবো? জীবন চালাতে, জীবিকা বাঁচাতে যে পথে যাওয়া বারণ, সেই পথেই ছুটছেন টোটো চালকরা। রাস্তায় বড় বড় ব্যানার, পোস্টার, লেখা টোটো চলবে না ওই পথে। কিন্তু কে শুনছে কার কথা? জাতীয় সড়ক ও এশিয়ান হাইওয়ে 48 নম্বর সড়কে দিব্যি টোটোর লাইন। কত টোটো আছে ধূপগুড়ি ব্লকে? ধূপগুড়ি ব্লকে বহু টোটো আছে। পুলিশ ধরে না আপনাদের? হ্যাঁ ধরে, আটকায়। তারপর কিছুক্ষণ পর সন্ধ্যে অবধি ধরি, তারপর ছাড়ি দেয়।
পুলিশ সব জানে, সব দেখে, কিন্তু পদক্ষেপ সেটা কোথায়? ওনারা তো সাধারণ পাবলিক আছে, একইবারে বন্ধ করা সম্ভব নয়। ওনাদেরকে বোঝাতে হবে, ওয়ে দিতে হবে কোন জায়গাতে ওনারা চালাতে পারে। গভর্নমেন্ট অর্ডার তাহলে কি পালন হচ্ছে না? না, গভর্নমেন্ট অর্ডার পালন করছে। আমরা যতটা সম্ভব গভর্নমেন্ট অর্ডারটা পালন করার। টোটো প্রসঙ্গে কড়াকড়ির কথা ফের শোনা গিয়েছে খোদ পরিবহন মন্ত্রীর গলায়। কেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন। টোটোকে আমরা মেন রোডের উপরে এই জন্যে, কারণ ওর মধ্যে কোনো ব্রেকিং সিস্টেম নেই, ওর বাচ্চা ছেলেরা ওটা চালাচ্ছে। টোটোর দৌরাত্ম্য নিয়ে ইতিমধ্যেই অভিযোগের পাহাড় জমেছে। বেপরোয়াভাবে গাড়ি চালানোর কথা সামনে আসছে বারবার। অভিযোগ, টোটো চালকদের একাংশ অপ্রাপ্তবয়স্ক। টোটোর বৈধ নথিই নেই এমন অভিযোগ ভুরি ভুরি। চালকদের একাংশের বৈধ লাইসেন্স নিয়েও প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি সরকারি নির্দেশিকা শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ? বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাবে না? অন্যদিকে টোটো চালকদের দাবি, রুট তাহলে সরকারিভাবে বেঁধে দেওয়া হোক। জাতীয় সড়ক বন্ধ করলে বিকল্প রাস্তা খুলে দেওয়া হোক তাদের জন্য, না হলে তারা যাবেন কোথায়? এই সমস্ত চাপানুতরের মধ্যে বাস্তবেটাই নিয়ম ভাঙা হচ্ছে রোজ নিয়ম করে। কে আটকাবে? সদুত্তর নেই। রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। আগেও বলেছি, আবারও বলছি, ফেলুদার যদি টেলিপ্যাথির জোর থাকে তাহলে আমাদের মানে TV9 বাংলার খবরের জোর আছে। ঝাড়গ্রামের সেই সেলাই দিদিমণি পাশে পাচ্ছেন মানুষকে। তার স্বামী ক্যান্সারে আক্রান্ত, তার ছেলে ডাক্তার হতে চায়। কৃষ্ণা গোস্বামী, তার এই জীবনের লড়াইয়ে পাশে দাঁড়াচ্ছে মানুষ। অল্প আলোর ঘর, সবজেটা দেওয়ালে কান পাতলেও পাশের বাড়ি শুনতে পাবে সেলাই মেশিনের শব্দ। ট্রেডল ঘুরছে, ঘুরছে হাত চাকা বা হ্যান্ড হুইল। সেলাই দিদিমণির মাথায় ঘুরছে স্বামীর ক্যান্সার, ছেলেটা হতে চায় ডাক্তার। অভাবের সংসারে অভাব যেন ওরা জাঁকিয়ে বসে। হাঁ করে গিলতে আসে তিনটে মানুষকে। আরও জোরে সেলাই মেশিনের প্যাডেলে চাপ দেন কৃষ্ণা। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের দরকার ডাক্তারি পড়ানো, ডাক্তারি ইয়ে করা। ও কি ডাক্তার বলে, ক্যান্সার পেশেন্ট, ক্যান্সারের ডাক্তারি হতে চাইছে, যার যেন কেউ আমার বাবার মতো কষ্ট সেরকম কাউকে না পেতে হয়। 14ই আগস্ট এই খবর দেখিয়েছিল TV9 বাংলা। তারপর ঝাড়গ্রামের বিনপুরে সেলাই দিদিমণির ঘরে বাঁকুড়ার মণিশঙ্কর দত্ত। TV9 বাংলার খবরটা সকালে ব্রেকিং নিউজ দেখার পরেই ঠিক করেছিলাম যে এই সাগরের মতো ছেলের এই সমাজে ভীষণভাবে দরকার। যদি এরা সমাজে গিয়ে একটা ভালো জায়গা তৈরি করে নিতে পারে, সেদিনই আমাদের এই এখানে আসা, পরিশ্রম করে আসা, অনেক দূর থেকে আমার সাহায্য করা সবগুলো পরিস্থিতি লাভ করছে। ডাক্তার হতে চাওয়া সাগরকে ভবিষ্যতের সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছেন মণিশঙ্কর। সাগর ভাবছে, সেলাই দিদিমণি ভাবছেন, ভবিষ্যতের পথটা কতটা সুগম হবে। খুবই খুশি আপনাদের TV9 বাংলার সংবাদ মাধ্যমে ওনারা খবর পেয়ে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এরকম যদি আরও একটু সমাজসেবী মানুষের কাছে আমি সাহায্য পাই, আশা করব আমার ডাক্তার হওয়ার পথে আর কোনো অসুবিধা থাকবে না। বিন্দু বিন্দুতে সিন্ধু হয়। TV9 বাংলা জানে মানুষের পাশে দাঁড়ানোর মানে। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা। রেল লাইন ওদের কাছে মৃত্যু ফাঁদ। এই খবর একাধিকবার আপনারা পেয়েছেন, যেখানে হাতির সঙ্গে রেলের ধাক্কা, মৃত্যু হয়েছে একাধিক হাতির। আর এই খবর আমরা বারবার দেখিয়েছি আপনাদেরকে, কিন্তু এবার সেই ছবিটা একটু অন্যরকম। মানে এই হাতির পালকে বাঁচালেন একজন মানুষ। তিনি নিজের উদ্যোগে আটকে দিলেন রাজধানী এক্সপ্রেস। ফলে ট্রেন দাঁড়িয়ে গেল, এক এক করে হাতিগুলো রেল লাইন পার করে গেল। বুধবার সকালে এই মন ভালো করা ছবি অসমের হোজাইয়ে। কথাই বলে গজগমন, মানে হাতির মতো ধীর, গম্ভীর ও মন্থর গতিতে হেঁটে যাওয়া। কিন্তু সেই আস্তে হাঁটা হাতির জন্যই নাকি থেমে গেল দেশের অন্যতম দ্রুতগামী ট্রেন রাজধানী এক্সপ্রেস। এক বনকর্মীর উদ্যোগ আর রাজধানী এক্সপ্রেসের চালকের উপস্থিত বুদ্ধিতে রক্ষা পেল আস্ত এক হাতির পাল।
বুধবার সকালে অসমের হোজাই জেলায় হাতির পাল্টে লাইন পেরোতে যাচ্ছিল। এদিকে ঠিক তখন ছুটে আসছিল রাজধানী এক্সপ্রেস। দেরি না করে হাতে টর্চ লাইট দেখিয়ে ট্রেন থামানোর চেষ্টা শুরু করে ওই বনকর্মী। পরিস্থিতি আঁচ করে তৎক্ষণাৎ লামডিং এর কন্ট্রোল রুমে বিষয়টি জানান চালক। থামিয়ে দেওয়া হয় রাজধানী এক্সপ্রেস। মুহূর্তের উদ্যোগে রক্ষা পায় একটা আস্ত হাতির পাল। বনকর্মীর এমন সাবাসী যোগ্য উদ্যোগের খবরটা প্রথম সামনে আনেন অসমের বনমন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া। তিনিই প্রথম জঙ্গলের লঙ্কা রেঞ্জে হাওয়ায় পুড়ে তোলা ভিডিওটি প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। উত্তর পূর্বের জঙ্গলের এই ছবিটা কিন্তু সত্যিই ব্যতিক্রম, কারণ বাংলার অসমের এই এলাকায় ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু একটা জলজান্ত সমস্যা। পোশাকি নাম হাতি করিডোর। উত্তরবঙ্গ অসমের এই জঙ্গল আর জঙ্গল লাগোয়া এলাকা দিয়েই হাতির যাতায়াত। তবে সবচেয়ে বড় মাথা ব্যথা এলাকার বুক চিরে চলে যাওয়া রেল লাইন, যার দরুন বারবার দুর্ঘটনার শিকার হয় হাতিরা, যার হাত ধরে উঠে আসে চিরকালীন বন্যপ্রাণ ও মানুষের সংঘাতের তত্ত্ব। সেই সব তত্ত্ব দূরে সরিয়ে রেখে হোজাইয়ের বনকর্মী বন্যপ্রাণ রক্ষার এক নয়া নজির তৈরি করলেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।